প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসে আজকে ৬৬তম লেকচারে আছি। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ক্লাস করছিলাম। সেখানে অধ্যায় ৩ আমরা শুরু করেছি, ব্যাংক সমন্বয় বিবরণী। আমাদের সিলেবাসের সর্বশেষ চ্যাপ্টার ছিল, যেটা আমাদের করানো বাকি ছিল। তো এই অধ্যায়ের অঙ্কের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের জন্য মূলত ৩ ধরনের পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে থেকে প্রথম পদ্ধতি প্রচলিত বা একক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয় সেই নিয়মটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে শিখেছি। একদম ছক আকারে আমি তোমাদের জন্য বোর্ডে লিখে দিয়েছিলাম, এবং বইতে কত নাম্বার টপিকে সেই নিয়মটা আছে, একক যে পদ্ধতির নিয়মটা, সেটাও আমি তোমাদের বলে দিয়েছি, তোমরা বইতে খুঁজলেই পাবে। আর সেই প্রচলিত বা একক যে পদ্ধতিতে আমাদের বোর্ড কর্তৃক তৃতীয় অ্যাসাইনমেন্টটাও কিন্তু দেয়া হয়েছে এই অধ্যায়ের উপর। ঠিক আছে, তাই আমি গত ক্লাসে তোমাদের জন্য সেই বোর্ডের অ্যাসাইনমেন্ট নিয়ে একটা ক্লাস নিয়েছি, যে এই অধ্যায় থেকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এবং সেটা একক যে বা প্রচলিত পদ্ধতিতে অঙ্ক করা নিয়েই মূলত দেওয়া হয়েছে, এবং অন্যান্য যে করণীয়গুলো ছিল, নির্দেশকগুলো ছিল, সেগুলো কিভাবে করতে হবে সেটা আমি অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সেই আলোচনার ক্লাসে তোমাদের বলে দিয়েছি। আশা করি ৩ নাম্বার অ্যাসাইনমেন্টটা করতে কারো কোনো সমস্যা হবে না তোমাদের, বা অলরেডি শেষ করে ফেলেছো। তো আজকে আমরা আমাদের রেগুলার ক্লাসে আবার ফিরে যাচ্ছি। আমরা একক যে পদ্ধতির যে নিয়মটা শিখেছিলাম ছক আকারে, যে ব্যাংক সমন্বয় বিবরণী করার ক্ষেত্রে যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত দিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির কাজ শুরু করা হয়, তাহলে সেক্ষেত্রে কি কি বিষয় যোগ করতে হয়, কি কি বিষয় বিয়োগ করতে হয়, সেই নিয়মটা আমি ছক আকারে তোমাদের লিখে দিয়েছিলাম। কিন্তু অ্যাসাইনমেন্টের অঙ্কটা এসেছিল সেই নিয়মের উল্টা কাজ করার যে নিয়মটা আমরা শিখেছিলাম, যে ছকের মধ্যে আমরা যে নিয়ম শিখেছি তার বিপরীত উদ্বৃত্ত দিয়েও কিন্তু ব্যাংক সমন্বয়ের কাজ শুরু হতে পারে, বিবরণী তৈরির কাজ। তখন বিপরীত উদ্বৃত্ত দিয়ে যদি শুরু হয়, অর্থাৎ নগদান বইয়ের ব্যাংক জমার পরিবর্তে যদি নগদান বইয়ের ব্যাংক জমাতিরিক্ত দিয়ে শুরু হয়, অথবা ব্যাংক বিবরণীর ব্যাংক জমা দিয়ে, যেটা বলি আমরা, অর্থাৎ ডেবিট জের দিয়ে আমরা শুরু করার কাজটা শিখেছি, পদ্ধতিটা শিখেছি। যদি ক্রেডিট জের দিয়ে শুরু হয়, নগদান বইয়ের ক্রেডিট জের হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, আর ব্যাংক বিবরণীর ক্রেডিট জের হচ্ছে ব্যাংক জমা। ঠিক আছে, অর্থাৎ এরকম জের দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে আমাদের ওই নিয়মের ছকের উল্টা কাজগুলো হবে। সেটাও আমি তোমাদের নোট আকারে লিখে দিয়েছিলাম। সেই নিয়মের মধ্যে কিন্তু, উল্টা নিয়মের মধ্যে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের অঙ্কটা এসছে। আমরা কিভাবে করব সেটাও বুঝিয়ে দিয়েছি। তো আজকে আমরা যে নর্মাল নিয়মটা শিখেছি স্বাভাবিকভাবে, যে নগদান বইয়ের ব্যাংক জমা দিয়ে যদি ব্যাংক সমন্বয়ের কাজ শুরু করতে হয়, তাহলে কোন কোন বিষয় যোগ করতে হবে, কোন কোন বিষয় বিয়োগ করতে হবে, সেই নিয়মের ছকের মধ্যে থেকে আজকে আমরা একটা অঙ্ক করব। ঠিক আছে, যে নিয়মটা আমরা স্বাভাবিকভাবে শিখেছি সেই স্বাভাবিক নিয়মের মধ্যে থেকে আজকে আমরা একটা অঙ্ক করব। সেটা হচ্ছে সেই প্রচলিত বা একক যে পদ্ধতির অঙ্ক, সেটা সৃজনশীল ব্যবহারিক সমস্যা সমাধান। আজকে আমি তোমাদের জন্য যে অঙ্কটা চুজ করেছি সেটা ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। ঠিক আছে, 2017 সালে ঢাকা বোর্ডে এই অঙ্কটা এসেছিল। সেই অঙ্কটা আজকে আমি তোমাদের করাবো। সেটা তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইতেই পাবে। 2019 সংস্করণের বই যেহেতু তোমরা ফলো করছো, তাহলে সেই বইতেই পাবে। 28 নাম্বার অঙ্কটা 433 পৃষ্ঠায়, 2019 সংস্করণ প্রথম পত্র বই, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, 433 পৃষ্ঠায় 28 নাম্বার অঙ্কটা। সেখানে গেলেই তোমরা প্রশ্নটা পাবে। ঢাকা বোর্ড 2017 সালে যে ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কটা এসেছিল প্রচলিত বা একক যে পদ্ধতিতে, সেই উদ্দীপকটা আমরা প্রথমে দেখে নিব, এবং করণীয়গুলো কি কি ছিল সেগুলো আমরা দেখব। যদি তোমাদের কাছে এই মুহূর্তে হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইটা কাছাকাছি না থাকে, তবে অনেকেই তোমরা, আমি যতটুকু জানি সবাই তোমরা টেস্ট পেপার কিনে ফেলেছো বা সংগ্রহ করেছো। টেস্ট পেপার থেকেও তোমরা এই ঢাকা বোর্ড 2017 প্রশ্ন পেতে পারো ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে সেখানে গেলেও এই উদ্দীপকটা, আমাদের এই বইতে যে উদ্দীপকটা আছে সেটার সাথে মিলে যাবে। তো সেটাও তোমরা সামনে রাখতে পারো খুলে, এবং অবশ্যই খাতা কলম রাখবে, কারণ অঙ্কটা খাতা কলমে আমাদের করতে হবে। আমি তোমাদের জন্য বোর্ডে করে দেবো, তোমরা সেটা বুঝে বুঝে খাতায় তোমরা করবে। এবং অবশ্যই আমি বিশ্বাস করি তোমরা নিয়মটা ইতিমধ্যে শিখে ফেলেছো, যেহেতু অ্যাসাইনমেন্টের জন্য অঙ্কটা করতে হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক, তাহলে নিয়মটাও তোমাদের নিশ্চয়ই জানা আছে বা মুখস্থ করা হয়ে গেছে, আমি তোমাদের বলেছিলাম। তো সেই অনুযায়ী আজকের অঙ্কটা করতে আশা করি আমাদের কোনো কষ্ট হবে না। তারপরেও যদি কোনো জায়গায় একটু
বুঝতে কনফিউশন হয়ে থাকে বা নিয়মটা হয়তো সম্পূর্ণটা ভালোভাবে মুখস্থ হয়নি বা বুঝতে পারিনি, তাহলে নিয়মের ছকটা তোমরা পাশে খোলা রেখে তারপর অঙ্কটার সলিউশন করতে পারো। তাহলে আমি প্রথমে উদ্দীপকটা পড়ে নিই, দেখি আগে ঢাকা বোর্ড 2017 সালে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কি অঙ্কটা এসেছিল। এখানে দেওয়া আছে আলম ব্রাদার্স এর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। 1 নাম্বার দেয়া আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা এবং ব্যাংক সমন্বয় বিবরণীটা একটা হিসাবকালের শেষ তারিখে প্রস্তুত করা হয়, তাই ব্যাংক জমার উদ্বৃত্তটা 31/12/15 অর্থাৎ 15 সালের একটা অঙ্ক দেওয়া আছে ডিসেম্বরের 31 তারিখ। সেখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে 20,000 টাকা। আমরা এই নিয়ম দিয়েই কিন্তু প্রচলিত ব্যাকরণের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীর ছকটা শিখেছিলাম, যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে আমাদের কোন কোন বিষয় যোগ করতে হবে, কোন কোন বিষয় বিয়োগ করতে হবে। যখন আমরা উদ্দীপক পড়বো তখন আমরা হাতে পেন্সিল রাখবো, যেন আমরা লেনদেনগুলো পড়ার সাথে সাথে বা তথ্যগুলো গরমিলের কারণগুলো পড়ার সাথে সাথেই মার্ক করতে পারি কোন কোন বিষয় যোগে যাবে, কোন কোন বিষয় বিয়োগে যাবে। চিহ্ন দিয়ে আমরা মার্ক করে রাখতে পারি, পরে আমরা মুছে দিলাম। কিন্তু খাতায় যখন অঙ্কটা করব সমাধান, তখন কিন্তু আমাদের কথায় যোগ লিখতে হবে, কথায় বিয়োগ বা বাদ লিখতে হবে, তখন কিন্তু চিহ্ন দিলে হবে না। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি 3,000 টাকা। তাহলে নগদান বইতে নিশ্চয়ই আমরা ডেবিট করেছি, ব্যাংকে যখন চেক জমা দেই আমরা নগদান বইতে ব্যাংককে ডেবিট করি, সে অনুযায়ী ব্যাংকের ক্রেডিট করার কথা আমাদেরকে, কিন্তু ব্যাংক এখনো ক্রেডিট করেনি। তার মানে এই নিয়ম অনুযায়ী আমরা কোন সূত্রটা ফলো করব, আমরা ফলো করব যেই যেই কারণে ব্যাংকের যোগফল, ব্যাংক বিবরণীর যোগফল হ্রাস পেয়েছে বা কমে গেছে, সেই বিষয়গুলো আমরা এই নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে ব্যাংক সমন্বয়ের কাজ শুরু হলে সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করব। যে ব্যাংক বিবরণীকে প্রাধান্য দিব যে সমস্ত কারণে ব্যাংক জমার পরিমাণটা কমে যাচ্ছে বা ব্যাংকের যোগফলটা হ্রাস পাচ্ছে, সেই গরমিলের কারণগুলো আমরা এই ক্ষেত্রে বিয়োগ করব। অর্থাৎ ব্যাংকের যোগফল যে সমস্ত কারণে কম দেখানো হচ্ছে, তাহলে এখানে ব্যাংক ক্রেডিট করলে হয়তো যোগফলটা বৃদ্ধি পেত, কিন্তু ক্রেডিট না করার কারণে ব্যাংকের যোগফলটা কিন্তু হ্রাস রয়ে গেছে। নগদান বইতে কিন্তু অলরেডি বৃদ্ধি করা হয়ে গেছে ব্যাংকে, কিন্তু ব্যাংক ক্রেডিট না করার কারণে ব্যাংক বিবরণীর যোগফলটা কিন্তু হ্রাস পাচ্ছে। তাহলে এই যে হ্রাস পাচ্ছে, আমাদেরও এখানে ব্যাংক সমন্বয় বিবরণীতে এটা মাইনাস করে দেখাতে হবে, হ্রাস করে দেখাতে হবে। তাহলে আমরা এটাও লিখতে পারি, এখানে প্রশ্নের সাইডে পেন্সিল দিয়ে আমরা একটা ছোট মাইনাস চিহ্ন দিয়ে রাখতে পারি, যেন সমাধানের সময় আমরা শুধু দেখে দেখে সমাধানটা করতে পারি, চিহ্ন দেখে বসাতে পারি। 3 নাম্বার বলা হয়েছে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি 2,000 টাকা। চেক ইস্যু করলে আমরা নগদান বইতে মাইনাস করি, ব্যাংককে ক্রেডিট করি, ব্যাংক থেকে টাকা কমিয়ে দেখাই, কিন্তু ব্যাংকে যেহেতু এখনো পর্যন্ত সেই চেকটা উপস্থাপনই করা হয়নি, তাহলে ব্যাংক থেকে কিন্তু টাকাটা কমে যায়নি, তার মানে যোগফলটা বেশি রয়ে গেছে। ব্যাংকের অ্যামাউন্ট, ব্যাংক বিবরণীর অ্যামাউন্টটা বা যোগফলটা কিন্তু টাকা না কমানোর কারণে বেশি দেখাচ্ছে। তাহলে ব্যাংক বিবরণীতে যেটা বেশি দেখাচ্ছে আমাদেরকেও এখানে বেশি দেখাতে হবে, তাহলে আমাদেরও ব্যাংক সমন্বয় বিবরণীতে এটা প্লাস করে দেখাতে হবে। 4 হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 50 টাকা। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে আমাদের জমাকৃত টাকার উপর সুদ দেয়, তাহলে ব্যাংক বিবরণীতে কিন্তু সাথে সাথে সেটা ক্রেডিট করে, আমাদেরকে ক্রেডিট করে, অর্থাৎ আমাদের হিসাবে টাকা বেড়েছে, অর্থাৎ ব্যাংক বিবরণী আমাদেরকে ক্রেডিট করছে, বৃদ্ধি করছে, কিন্তু আমরা কিন্তু সাথে সাথে জানতে পারছি না। তাহলে ব্যাংক যে সমস্ত বিষয়গুলোকে বৃদ্ধি করছে, যোগফলকে যে সমস্ত কারণে বৃদ্ধি দেখাচ্ছে, সেই বিষয়গুলো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে বৃদ্ধি করে দেখাতে হবে, প্লাস করে দেখাতে হবে। তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 50 টাকা, সেটা ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, ক্রেডিট করা হয়েছে। ব্যাংক সুদ দিলে অবশ্যই আমাদের বুঝে নিতে হবে যে ব্যাংকটা টাকাটা বাড়াচ্ছে, আমাদের হিসাবে টাকাটা বাড়িয়ে দেখাচ্ছে, কারণ জমার উপর সুদটা আসছে, তাহলে আমাদের ব্যাংক জমার পরিমাণ আরো বেড়ে যাচ্ছে সুদ আসলে। তাহলে সেখানে আমাদের ব্যাংক হিসাবকে, মানে আমরা যে আমানতকারী, ব্যাংক তার বিবরণীতে আমাদেরকে ক্রেডিট করছে, বাড়িয়ে দেখাচ্ছে। তাহলে আমরা যেহেতু নগদান বইতে এখনো বাড়িয়ে দেখাইনি, তাহলে আমাদের এটা প্লাস করে দেখাতে হবে, কারণ ব্যাংক অলরেডি প্লাস করে ফেলেছে বা যোগফল বৃদ্ধি করে ফেলেছে, আমাদেরকেও বৃদ্ধি করে দেখাতে হবে। তাহলে 4 নাম্বার প্লাস হবে। 5 নাম্বার ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা। তাহলে ব্যাংক যখন আমাদের হিসাব থেকে কোনো খরচ চার্জ করে, তখন কিন্তু আমাদের হিসাব থেকে টাকা কেটে নেয়, টাকাটা কমে যায় আমাদের হিসাবে, এবং ব্যাংক কিন্তু তখন আমানতকারীকে বা আমাদেরকে ডেবিট করে, অর্থাৎ কমিয়ে ফেলে বা হ্রাস করে ফেলে। এই কারণে কিন্তু ব্যাংকের যোগফলটাও হ্রাস পাচ্ছে।
তাহলে আমরা নগদান বইতে যতক্ষণ পর্যন্ত ব্যাংকে ক্রেডিট না করছি, এই চার্জের জন্য ব্যাংককে কমিয়ে না দেখাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা গরমিল থেকে যাচ্ছে। তাহলে ব্যাংক যেহেতু যোগফলটাকে হ্রাস করছে বা ব্যাংক বিবরণীতে আমাদের হিসাবকে কমিয়ে দেখাচ্ছে, আমাদেরও এখানে ব্যাংক সমন্বয় বিবরণীতে কমিয়ে দেখাতে হবে, মাইনাস করে দেখাতে হবে। তাহলে 5 নাম্বার হচ্ছে মাইনাস। 6, ব্যাংক জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে। আমরা চেক জমা দিয়েছিলাম ব্যাংকে, কিন্তু সেই চেকটা ফেরত এসেছে ব্যাংকে, একদম জমা তো পড়েইনি, বরঞ্চ সেটা প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে। তাহলে ব্যাংকে চেক জমা দিলে কি হয়, টাকা বাড়ে, আমরা ব্যাংকে ডেবিট করি। ব্যাংকও যদি সেই চেকের টাকাটা জমা পড়তো তাহলে আমাদের হিসাবকে বাড়িয়ে ক্রেডিট করতো, কিন্তু এখানে ক্রেডিট তো করেইনি, বরঞ্চ অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে। তাহলে যোগফলটা এখানে বাড়ার চেয়ে বাড়ানোর কথা ছিল, কিন্তু না বেড়ে এখানে কম হয়ে যাচ্ছে। চেকটা অমর্যাদাকৃত হওয়ার কারণে যোগফলটা এখানে কমে যাচ্ছে, বৃদ্ধি হওয়ার কথা ছিল কিন্তু হ্রাস হয়ে যাচ্ছে অমর্যাদাকৃত হওয়ার কারণে। তাহলে আমাদেরকেও কি করতে হবে, মাইনাস করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে অমর্যাদাকৃত চেক আমাদের এখানে মাইনাস করে দেখাতে হবে। এখানে 6 নাম্বার হচ্ছে ব্যাংক জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে 2000 টাকা। যদি আমাদের এই 6 তারিখের লেনদেনটা দিয়ে বা গরমিলের কারণটা দিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলে, যদি সবগুলো তথ্যের ভিত্তিতে করতে বলে, তাহলে অবশ্যই এটা মাইনাস করে দেখাতে হবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 5000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক কি করে, আমাদেরকে ক্রেডিট করে আমাদের হিসাবকে, তাহলে টাকাটা বাড়িয়ে দেখায়। আমরা যেহেতু এখনো নগদান বইতে বাড়িয়ে দেখাচ্ছি না, তাহলে আমাদের এটা প্লাস করে দেখাতে হবে। আর 9 নাম্বার হচ্ছে 8 নাম্বার হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি। তাহলে আদায় না হওয়ার কারণে আমাদের টাকার পরিমাণটা কম দেখাচ্ছে, তাহলে আমাদের ওইটা কি করতে হবে, মাইনাস করে দেখাতে হবে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, তাহলে আমরা যখন আদায়ের জন্য ব্যাংকে জমা দেই, নগদান বইতে আমরা ব্যাংকে ডেবিট করে ফেলি। ঠিক আছে, কিন্তু ব্যাংক যতক্ষণ পর্যন্ত টাকাটা আদায় না করছে, আমাদের হিসাবে না বাড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংকের যোগফলটা কমই রয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকেও এখানে ব্যাংক সমন্বয় বিবরণীতে মাইনাস করে দেখাতে হবে। 9 নাম্বার ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি 500 টাকা। তাহলে প্রদেয় বিলের অর্থ পরিশোধ করলে কি হয়, আমাদের হিসাব থেকে টাকা কমে যায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত নগদান বইতে দেখাইনি। ব্যাংক বিবরণীতে কমিয়ে দেখানো হয়েছে, হ্রাস করে দেখানো হয়েছে, আমাদের নগদান বইতে এখনো হ্রাস করা হয়নি। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে আমাদের কি করতে হবে, ব্যাংক যেটা করেছে আমাদের কি সেটাই করতে হবে, আমাদেরকেও হ্রাস করে দেখাতে হবে। তাহলে এখানে আমরা কোনটা কোনটা প্লাস পাচ্ছি, এখানে 2 নাম্বারটা মাইনাস পাচ্ছি, 3 নাম্বারটা প্লাস, 4 নাম্বারটা হচ্ছে প্লাস, 5 নাম্বারটা আমরা মাইনাস পাচ্ছি, 6 নাম্বারটা যেটা ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসছে, এটা তোমরা নিয়মের মধ্যে গেলেই পাবে। ব্যাংকে জমাকৃত চেক ও বিল প্রত্যাখ্যান, এটা তোমরা বাদের অংশে গেলেই পাবে, 2 নাম্বারে, নিয়মের 2 নাম্বারে গেলেই পাবে। তোমাদের টপিক নাম্বার 3.06 দেখবে যে ছকটা আছে, সেখানে বাদের অংশে 2 নাম্বার ব্যাংকে জমাকৃত চেক ও বিল প্রত্যাখ্যান, অমর্যাদাকৃত মানে এই প্রত্যাখ্যান। তাহলে অমর্যাদাকৃত বা প্রত্যাখ্যান হলে, যদি জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়, সেক্ষেত্রে আমরা এটাকে মাইনাস করে দেখাবো। তাহলে 6 নাম্বার মাইনাস হচ্ছে। 7 নাম্বার হচ্ছে ব্যাংক কর্তৃক সরাসরি দেনাদার কর্তৃক সরাসরি জমা নগদান বইতে লেখা হয়নি, এটা প্লাস করতে হবে কারণ ব্যাংকে বাড়ানো হয়েছে 7 নাম্বার। আর 8 নাম্বার হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, কি বলা হয়, এখনো ব্যাংক কর্তৃক কি হয়নি, আদায় হয়নি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যেটা আদায় হয়নি, সেটা একদম বাদের অংশে 1 নাম্বারে পাবে নিয়মের মধ্যে, এটাও বাদ হবে 8 নাম্বার। আর 9 নাম্বার এটাও বাদ হবে, কারণ ব্যাংক টাকাটা কমিয়ে দেখিয়েছে, আমরা নগদান বইতে এখনো লিখিনি। তাহলে এখানে আমরা করণীয়গুলো একটু দেখি। ক নাম্বার বলেছে ব্যাংক যত টাকার ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় করো। ডেবিট মেমোরেন্ডাম কি জিনিস সেটা আমরা অলরেডি জানি, কারণ এই অধ্যায়ের শুরুর ক্লাসে যখন আমি এই অধ্যায়টা শুরু করেছি, সেখানে আমি ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক কর্তৃক একটা ব্যবহৃত বিল, যেখানে আমানতকারীর হিসাব থেকে যে অর্থগুলো কর্তন করা হয় বা আমানতকারীর হিসাব হতে যে কারণে অর্থ হ্রাস পায়, টাকাটা হ্রাস পায়, সেই বিষয়গুলো ডেবিট মেমোরেন্ডামে ব্যাখ্যা করে দেখাতে হয়। অর্থাৎ ব্যাংক বিবরণীতে ডেবিট মেমোরেন্ডামকে ডিএম দ্বারা প্রকাশ করা হয়। আমরা তো ব্যাংক বিবরণীতে এখানে আমানতকারীর হিসাবকে ডেবিট বা ক্রেডিট করে দেখানো হয়ই, কিন্তু যে সমস্ত কারণে ব্যাংকের আমানতকারীর হিসাব হতে টাকা কমে যায়, ব্যাংক আমানতকারীর হিসাব হতে যে সমস্ত কারণে টাকা কমায় বা হ্রাস করে বা কর্তন করে,
সেই বিষয়গুলো ডেবিট মেমোরেন্ডাম দ্বারা ব্যাখ্যা করা হয় এবং ব্যাংক বিবরণীতে এই ডেবিট মেমোরেন্ডামকে ডিএম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে একটা বিল যেখানে আমানতকারীর হিসাব হতে অর্থ কর্তনগুলো বা টাকা কর্তন হয় যে সমস্ত কারণে সেই বিষয়গুলো ব্যাখ্যা করা হয় এবং সেই একই বিষয় যখন ব্যাংক বিবরণীতেও লেখা হয় সেগুলোর পাশে ডিএম শব্দটা ইউজ করা হয়। সেটা তোমরা নমুনা তোমরা একদম তোমাদের বইয়ের টপিক নাম্বার 3.03 পাবে। ঠিক আছে, এই অধ্যায়ের 3.03 সেখানে ব্যাংক বিবরণীর একটা নমুনা দেওয়া আছে, ডেবিট মেমোরেন্ডাম কিভাবে কাকে বলা হয় এবং ব্যাংক বিবরণীতে ডেবিট মেমোরেন্ডামকে ডিএম দ্বারা প্রকাশ করা হয় সেটাও তোমরা নমুনাতেই পাবে। ইংলিশে একটা ব্যাংক বিবরণীর নমুনা দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তাহলে এখানে ব্যাংক যত টাকা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো ব্যাংক তার আমানতকারীর হিসাব থেকে কর্তন করে অলরেডি ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করেছে সেই সমস্ত বিষয়গুলো ডেবিট মেমোরেন্ডামে দেখাতে হবে। তাহলে কোন কোন বিষয় ব্যাংক আমানতকারীর হিসাব থেকে কেটে দেখিয়েছে, কোন কোন লেনদেনগুলো আছে এখানে, সেটা হচ্ছে 5 নাম্বার ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা। এটা অলরেডি ব্যাংক নিজে একটা নির্দিষ্ট সময় পর পর চার্জ করে। আমানতকারীর হিসাবে যত টাকা আছে সেই টাকার উপর একটা খরচ ধার্য করে, সেই খরচটা ধার্য করে ব্যাংক টাকাটা কেটে রাখে এবং এটাও আমানতকারীর হিসাব থেকে টাকার পরিমাণটা কিন্তু হ্রাস করছে, ব্যাংক বিবরণীতে কিন্তু লেখা হয়ে যাচ্ছে। এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যেটা 9 নাম্বার, ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক যেটা সরাসরি টাকা কমিয়ে ফেলেছে আমানতকারীর হিসাব হতে সেটাও ডেবিট মেমোরেন্ডামে লিখতে হবে। অর্থাৎ সেই বিষয়গুলো এখানে লিখতে হবে যেটা ব্যাংক বিবরণী আমানতকারীর হিসাবকে যে সমস্ত কারণে ডেবিট করেছে সেটাই ডেবিট মেমোরেন্ডামে লেখা হয়। ঠিক আছে, অর্থ কর্তনগুলো লেখা হয় যেগুলো ব্যাংক বিবরণীতে লেখা হচ্ছে অলরেডি। যেগুলো ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, চেক উপস্থাপিত হয়নি, আদায় হয়নি বা পরিশোধ করা হয়নি, সেগুলো এখানে আসবে না। শুধুমাত্র সেগুলোই আসবে যেগুলো ব্যাংক বিবরণী অলরেডি ডেবিট করে ফেলেছে বা আমানতকারীর হিসাব থেকে টাকা কেটে ফেলেছে অলরেডি, সেগুলো এখানে আসবে। তাহলে আমরা ক নাম্বার সমাধানটা করতে পারবো খুব সহজে। এখানে দুইটা আমরা পেয়েছি, 5 এবং 9। খ নাম্বার বলেছে 1 2 3 4 5, এই 5টা লেনদেন দ্বারা একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে। তাহলে 5টা লেনদেনের মধ্য থেকে যেগুলো যোগ হবে আমরা যোগের অংশে নিয়ে যাব, যেগুলো বিয়োগ হবে বিয়োগের অংশে নিয়ে যাব। আর গ নাম্বার বলেছে 4 5 6 ও 7 নং লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত করো, ব্যাখ্যার প্রয়োজন নেই। তাহলে আমরা অলরেডি ব্যাংক সমন্বয় বিবরণীতে জাবেদার নিয়মগুলো শিখেছি। যখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করার নিয়ম শিখেছি তখন জাবেদা কেমন হবে, ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোর জাবেদা আমরা নর্মালি এটা জানি এবং শিখেও ফেলেছি অলরেডি, আমরা সেগুলোর জাবেদাও দিতে পারবো। ঠিক আছে, তাহলে জাবেদাও আমরা পারবো, খ নাম্বারও করতে পারবো, ক নাম্বারও করতে পারবো। ক নাম্বার সমাধানটা আমরা একটু দেখি, তারপর খ নাম্বার সমাধানে যাবো। আমি অলরেডি ক নাম্বার সমাধানটা তোমাদের জন্য এখানে করে রেখেছি। সেটা হচ্ছে আমরা নির্দেশনাটা যেটা আছে সেটা উপরে লিখে নিব। সমাধান ক, ব্যাংক যত টাকার ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয়। পরিমাণ নির্ণয় করতে বললে আমাদের মোট অ্যামাউন্টটা কিন্তু নির্ণয় করে দেখাতে হবে। প্রত্যেকটা মানে ডেবিট মেমোরেন্ডামের লেনদেনগুলো আলাদা করে লিখে টাকার অ্যামাউন্টটা লিখে আমাদের টোটালটাও কিন্তু নির্ণয় করে দেখাতে হবে। তাহলে আমরা এই কথাটা লিখে একটা ছোট্ট ছক আঁকতে পারি এবং টাকার কলাম রাখতে পারি একটা। আর আমরা পেয়েছি এখানে 5 নাম্বার লেনদেনটা আর 9 নাম্বার লেনদেনটা। সেটা 5 নাম্বার হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, যেটা ডেবিট মেমোরেন্ডামে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ ব্যাংক আমাদের হিসাব থেকে আমানতকারী হিসাব থেকে কেটে রেখেছে, সেটা হচ্ছে 40 টাকা। আর আরেকটা হচ্ছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ 500 টাকা দেয়া আছে 9 নাম্বারে, সেটাও ব্যাংক তার বিবরণীতে অলরেডি হিসাবভুক্ত করে ফেলেছে, অর্থাৎ আমানতকারীর হিসাব থেকে কেটে রেখেছে, যেটা ডেবিট মেমোরেন্ডামে লেখা হয়েছে। কারণ ডেবিট মেমোরেন্ডামে ওই বিষয়গুলো আসে যেগুলো আমানতকারীর হিসাব থেকে অর্থকে হ্রাস করে, টাকার পরিমাণকে হ্রাস করে বা কর্তন করা হয়। যে সমস্ত লেনদেন দ্বারা আমানতকারীর হিসাব থেকে টাকা কর্তন করা হয়, কাটা হয়। তাহলে এই দুইটা লেনদেনই আমরা পেলাম যে কারণে আমানতকারীর হিসাব থেকে অর্থ কাটা গেছে বা হ্রাস পেয়েছে অর্থ। তাহলে দুইটার পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল আসে 540 টাকা। তাহলে ব্যাংক যত টাকা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ আমরা নির্ণয় করতে পারি এইভাবে। ছোট্ট একটা করণীয়, সমাধানটাও খুবই ছোট। যদি আমরা প্রশ্নটা বুঝতে পারি, এটা করতে আমাদের আধা মিনিট বা 1 মিনিট বড় জোর সময় লাগবে, বেশি সময় লাগবে না। আর সঠিকভাবে উপস্থাপন করতে পারলে ফুল মার্ক, 2 এ 2। এরপর খ নাম্বার আমাদের বলেছে 1 থেকে 1 2 3 4 ও 5
এই 5টা লেনদেন দিয়ে একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে। আমরা অলরেডি জেনে গেছি কোন কোন গরমিলের কারণগুলো আমাদের যোগ হবে, কোনগুলো বিয়োগ হবে, এবং এক নাম্বারটা হচ্ছে উদ্বৃত্ত। এটা হচ্ছে প্রথম ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার শুরুটা, 1 নাম্বারটা। তাহলে 2, 3, 4, 5 এই 4টার মধ্যে কোনটা যোগে যাবে কোনটা বিয়োগে যাবে সেটা আমরা অলরেডি জেনে ফেলেছি। এখন শুধু প্রেজেন্টেশনটা আমাদের করতে হবে। তাহলে তোমরা নিয়ম অনুযায়ী খাতায় 6 কে করা শুরু করো, আমিও তোমাদের জন্য খ নাম্বার সমাধানটা করে দিচ্ছি। শিক্ষার্থীরা দেখো, সমাধান খতে আছি আমরা। 28 নাম্বার সমাধান খ। আমাদের বলেছে নির্দেশনায় যে 1, 2, 3, 4 ও 5 তারিখের লেনদেন দিয়ে একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। একটা কথা এখানে খেয়াল রাখবে, যেটা আমি বলে দিচ্ছি, যে আমাদের উদ্দীপকে কিন্তু কোনো পদ্ধতির কথা উল্লেখ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, যে আমাদের কোন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীটা করতে হবে, একক জের পদ্ধতিতে নাকি উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতিতে, আমরা কোন পদ্ধতিতে করব, এটা বোঝার একটা নিয়ম আছে বা বোঝার মতো একটা সূত্র আছে। সেটা হচ্ছে টেকনিকটা হলো, এখানে যখন আমাদের উদ্দীপকে একটা জের দেওয়া থাকবে, যে কোনো একটা বই অনুযায়ী বা যে কোনো একটা বিবরণী অনুযায়ী একটা উদ্বৃত্ত দেয়া থাকবে, যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত একটা অ্যামাউন্ট দেয়া আছে, যে কোনো একটা উদ্বৃত্ত দিয়ে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করতে হবে, বা উদ্দীপকে একটা উদ্বৃত্ত থাকবে এবং সেটা দিয়ে আমাদের সমন্বয়ের কাজ শুরু করতে হবে। তখন আমাদের বুঝতে হবে সেটা একক জের বা প্রচলিত পদ্ধতি। ঠিক আছে? অর্থাৎ একটা জের দিয়ে আমরা ব্যাংক সমন্বয়ের কাজ শুরু করে আমরা অপর জেরে পৌঁছাবো, অপর পক্ষের জেরে পৌঁছাবো। বা অপর পক্ষটা বলতে এখানে নগদান বই একটা পক্ষ আর ব্যাংক বিবরণী হচ্ছে আরেকটা পক্ষ। আমরা সেম জেরের মধ্যেই পৌঁছাবো, সেম উদ্বৃত্ততেই যাব, কিন্তু শুধুমাত্র ফলাফলটার নাম শুধু অন্য পক্ষের নামটা হয়ে যাবে। আমরা যদি নগদান বই দিয়ে শুরু করি, আমাদের ফলাফলের নাম হবে ব্যাংক বিবরণী, এবং যেই উদ্বৃত্তটা থাকবে শুরুতে সেই একই উদ্বৃত্তটাও ফলাফলের সময় লিখতে হবে, শুধুমাত্র পক্ষটার নাম চেঞ্জ হয়ে যাবে। নগদান বই থাকলে ব্যাংক বিবরণী হয়ে যাবে, এখানে ব্যাংক বিবরণী থাকলে নগদান বই হয়ে যাবে, আর উদ্বৃত্তের নাম সেম থাকবে। এটা আমি নিয়ম পড়ানোর সময়ও তোমাদের বলেছি। তাহলে আমরা কখন বুঝবো যেটা একক জের বা প্রচলিত পদ্ধতি? যখন উদ্দীপকে একটা জেরই দেওয়া থাকবে, আর যখন কোন উদ্দীপকে দুইটা পক্ষেরই জের দেওয়া থাকবে, নগদান বইয়েরও একটা জের আর ব্যাংক বিবরণীরও একটা জের, গরমিল যে জের দুইটার মধ্যে গরমিল আছে, অর্থাৎ ভিন্ন দুইটা জের দেওয়া থাকবে, তখন আমরা বুঝবো সেক্ষেত্রে আমাদের উভয় জের সংশোধনী পদ্ধতি বা উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে। এবং সেই নিয়মটাও আমরা আগামী ক্লাসে শিখবো, যে উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়। সেই নিয়মটা আমরা আগামী ক্লাসে শিখে সেই নিয়মের একটা অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে করব। তাহলে আজকে আমাদের খ নাম্বার যেটা বলেছে, প্রথম 5টা লেনদেনের উপর ভিত্তি করে একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছে। এখানে যেহেতু উদ্দীপকে একটা জের দেওয়া আছে, তাহলে আমরা বুঝবো এটা একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের কথা বলা হয়েছে। তাহলে আমরা 5টা লেনদেন ছাড়া অন্য লেনদেনগুলো এখানে আর খেয়াল করব না, আমরা প্রথম 5টা লেনদেনকে এখানে গুরুত্ব দিব। আমাদের প্রথম যে 1 নম্বর লেনদেনটা, সেটা হচ্ছে যে উদ্বৃত্তটা দেয়া, তথ্য দেয়া, যেটা দিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ শুরু করব। তাহলে আমরা সেটা শুরুতে লিখে নিব, নগদান বই অনুযায়ী বা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, সরাসরি আউটার কলমে আমরা টাকাটা লিখবো। এখন যোগ হবে কোনগুলা? যেগুলো ব্যাংক বিবরণীর যোগফলকে বাড়িয়েছে সেগুলো যোগে যাবে। এই উদ্বৃত্ত দিয়ে যদি আমরা ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করি, তাহলে আমাদের ব্যাংক বিবরণীতে যে সমস্ত কারণে যোগফল বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা যোগে নিয়ে আসবো। আর ব্যাংক বিবরণীতে যে সমস্ত কারণে যোগফল হ্রাস পেয়েছে, সেগুলো আমরা বিয়োগে নিয়ে আসবো। তাহলে এখানে শুধুমাত্র এই প্রথম উদ্বৃত্ত ছাড়া আর বাকি 4টা লেনদেন থাকে, সেটার উপর ভিত্তি করে আমরা যোগ বিয়োগের মধ্যে বসিয়ে দিতে পারবো। আর আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করবো, সুন্দর করে শিরোনামটা দিব। এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম আলম ব্রাদার্স, আমরা লিখবো ব্যাংক সমন্বয় বিবরণী, এবং কত তারিখে করছি? 2015 সালের 31 ডিসেম্বর তারিখের। ঠিক আছে? এটা হিসাবকালের শেষ তারিখে করতে হয়। আমরা সুন্দর করে শিরোনামটা দিব। এখন দেখি যোগের অংশে কোনটা যাবে। তোমরা বইতে একটু কারেকশন করে নিবে, এখানে একটু লেখায় ভুল আছে বইয়ের মধ্যে, আমি এখানে কারেকশন করে লিখে দিয়েছি। এখানে যোগের অংশে সেটাই যাবে যেটা ব্যাংক বিবরণী যোগফলকে বাড়িয়েছে। ইস্যুকৃত চেক, যেটা ব্যাংক বিবরণী এখনো তার বইতে লিখেনি বা ব্যাংক থেকে পরিশোধ করা হয়নি, চেকটা ইস্যু করা হয়নি। ঠিক আছে? ব্যাংকে উপস্থাপনই করা হয়নি ইস্যুকৃত চেক। আমরা নগদান বইতে অলরেডি কমিয়ে ফেলেছি, কিন্তু ব্যাংক এখনো কমায়নি, যে কারণে যোগফলটা ব্যাংকের বৃদ্ধি রয়ে গেছে। তাহলে এখানে আমরা সেটা যোগের অংশে নিয়ে আসবো, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি।
সেই কথাটা লিখে আমরা টাকাটা ইনার কলামে লিখবো। আর এখানে আমি 3 লিখেছি কারণ এই তথ্যটা 3 নাম্বার লেনদেনে দেওয়া আছে, এই জন্য আমি ইন্ডিকেট করে দিয়েছি এই কথাটা কোথায় লেখা আছে। এই কথাটা 3 নাম্বারে লেখা আছে। তারপরে ক্রমিক নাম্বার আমরা ইউজ করি, যোগের ক্রমিক নাম্বার 2, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করে আমাদেরকে ক্রেডিট করে ফেলেছে, যোগফল বাড়িয়ে ফেলেছে ব্যাংক হিসাবে, আমাদের নামে যেটা হিসাব আছে যোগফল বৃদ্ধি করে দেখিয়েছে, কিন্তু আমরা এখনো নগদান বইতে লিখিনি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরও যোগ করতে হবে। সেই জন্য এটা যোগের অংশে লিখেছি, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি। এই নগদান বইতে লেখা হয়নি কথাটা কিন্তু এটা হচ্ছে আমরা পেয়েছি 4 নাম্বার থেকে, কিন্তু এইটুকু অংশ কিন্তু উদ্দীপকে লেখা নেই, এটা আমাদের বুঝে নিতে হবে। কারণ এই কাজটা যেহেতু ব্যাংকই করে প্রথমে, তাহলে ব্যাংক তার বিবরণীতে লিখেছে অলরেডি, আর আমরা যেহেতু জানতে পারছি না এবং এখানে গড়মিলের কারণগুলো দেওয়া আছে, তাহলে এটাও যেহেতু একটা গড়মিলের কারণ, তাহলে নগদান বইতে লেখা হয়নি, এটা আমাদের বুঝে নিতে হবে। তাই কথাটা আমরা উল্লেখ করব। এখানে যোগের বিষয় আমরা এই দুইটাই পেয়েছি, এই 5টা লেনদেনের মধ্যে এটা একটা আর বাকি 4টা থাকে, 4টার মধ্যে আমরা যোগের বিষয় এই দুইটাই পেয়েছি। তাহলে আমরা এই দুইটা অ্যামাউন্ট যদি যোগ করি, যেটা মঞ্জুরিকৃত সুদ 50 টাকা, 2000 আর 50, 2050 টাকা। আমরা এটা এখন উদ্বৃত্তের সাথে যোগ করে নামাবো, 20,000 আর 2050 হচ্ছে 22,050 টাকা। এখন আমরা বিয়োগের অংশে যাব। বিয়োগের অংশে কোনটা যাবে, আমরা জানি জমাকৃত চেক এখনো ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। এখানে বইতে অন্যভাবে একটু ঘুরিয়ে লিখেছে, জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। একই, ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি মানে হচ্ছে ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে ব্যাংক যেটা এখনো আদায় করেনি বা ক্রেডিট করেনি, তাহলে যোগফলটা হ্রাস দেখাচ্ছে ব্যাংক বিবরণীতে, তাহলে আমাদেরকেও এখানে হ্রাস করে দেখাতে হবে, অর্থাৎ মাইনাস বা বিয়োগ করে দেখাতে হবে। এটা আমরা পেয়েছি 2 নাম্বার লেনদেনে এবং এটার অ্যামাউন্ট হচ্ছে 3,000 টাকা। ঠিক আছে। আর যেটা আমি কারেকশনের কথা বলেছি, বইতে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই উপস্থাপিত হয়নি এই কথার জায়গায় ব্যাংকে ভুল করে লিখে ফেলেছে আদায় হয়নি। আসলে ইস্যুকৃত চেক তো আদায় হয় না, ইস্যুকৃত চেক পরিশোধ হয়, ব্যাংক কর্তৃক পরিশোধ হয় বা ব্যাংকে উপস্থাপিত হলে সেটা পরিশোধ করতে হয় ব্যাংক কর্তৃক। এখানে তো আদায়ের কোনো প্রশ্নই আসে না ইস্যুকৃত চেক, তাহলে ভুল করে এখানে প্রিন্টিং মিস্টেকটা এখানে দেখে ব্যাংক কর্তৃক আদায় হয়নি লেখা হয়ে গেছে। এটা একটা প্রিন্টিং মিস্টেক, তোমরা বইতে কেটে কারেকশন করে নেবে, সঠিক কথাটা লিখে নেবে। আর 2 নাম্বারটা হচ্ছে বিয়োগের, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদান বইতে লেখা হয়নি। এই নগদান বইতে লেখা হয়নি এই কথাটা আমাদের বুঝে নিতে হবে, কারণ ব্যাংকই চার্জ ধার্য করে এবং ধার্য করে তার বিবরণীতেই আগে লিখবে, এবং আমরা যতক্ষণ পর্যন্ত না জানবো সেটা আমরা নগদান বইতে লিখতে পারি না। এটা একটা গড়মিলের কারণ, তাই এটা বুঝে লিখতে হবে, নগদান বইতে লেখা হয়নি। এবং এই লেনদেনটা আমরা পেয়েছি 5 নাম্বার লেনদেন থেকে। ঠিক আছে। তাহলে এটাও বিয়োগের একটা অ্যামাউন্ট 40 টাকা। প্রথমে 3,000 আর 40 দুইটা মিলে হয় 3,040। আমরা 22,050 থেকে এখন যেটুকু বিয়োগের অংশ আমরা বিয়োগ করব 3,040। আমরা কিন্তু এখানে ব্র্যাকেট দিব না, কারণ আমরা এখানে কথায় উল্লেখ করেছি এগুলো আমরা বিয়োগ করছি। তাহলে বিয়োগের অ্যামাউন্ট হচ্ছে আমাদের 3,040, ব্র্যাকেট দিয়ে দেখানোর প্রয়োজন নেই। 22,050 থেকে আমাদের 3,040 বাদ দিলে আমাদের থাকে 19,010 টাকা। তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেটরে 19,010 টাকায় আসবে। এখন এইটা একটা ফলাফল আমরা নির্ণয় করলাম, এই ফলাফলের নাম কি হবে, ফলাফলের নাম হবে, আমরা যে উদ্বৃত্ত দিয়ে শুরু করেছি সেই উদ্বৃত্তের নামই হবে ব্যাংক জমার উদ্বৃত্ত। এটা ঠিকই থাকবে, শুধুমাত্র প্রথম অংশটুকু চেঞ্জ হয়ে যাবে। এখানে ছিল নগদান বই অনুযায়ী, তাহলে নগদান বইয়ের অপোজিট সাইডে কে আছে, ব্যাংক বিবরণী। তাহলে এখানে নগদান বইয়ের জায়গায় নাম হয়ে যাবে ব্যাংক বিবরণী। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে শুরু করেছি, শেষ হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে। তাহলে এটা হচ্ছে 19,010 টাকা আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ঠিক আছে। তাহলে তোমরা সঠিকভাবে এভাবে যোগ বিয়োগের অংশগুলো করে দেখাবে। এখানে যখন আমরা কথায় লিখবো বিয়োগ, আমাদের ব্র্যাকেট চিহ্ন দেওয়ার দরকার নেই। ঠিক আছে। আর যখন আমরা বিয়োগ কথাটা উল্লেখ করি না বা কোনো কিছু ভাবে বুঝাই না, তখন আমরা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিই যে এটা বিয়োগ। তো দুইটা একসাথে করার দরকার নেই, যে কোনো একটা করলে হবে। আর ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে যোগ বিয়োগ কথাটা আমাদের উল্লেখ করতেই হয়, তাই আলাদা করে আর এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। তা আশা করি খ নাম্বার তোমরা বুঝেছো। খুব ছোট্ট একটা অঙ্ক, খুব সহজ ভাবে এখানে দেখানোর কথা বলা হয়েছে, এখানে ঝামেলার কোনো বিষয় নেই। তাহলে 2017 সালে ঢাকা বোর্ডে খুব সহজ একটা ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক এসেছিল, আর এরকম অঙ্ক আসলে আশা করি তোমাদেরও সমস্যা হবে না। এখন আমরা গ নাম্বারে যাব। গ নাম্বার আমাদের বলেছে 4, 5, 6 ও 7 নাম্বার লেনদেন দ্বারা জাবেদা দাখিলা দিতে, এখন ব্যাখ্যা না দিলেও চলবে আর কি। তাহলে 4টা লেনদেনের আমরা জাবেদা দিব। তোমরা জাবেদার একটা ছক করো, সাধারণ জাবেদার ছক, এবং সেখানে আমরা 4টা লেনদেন পড়ে দেখব কোন কোন ক্ষেত্রে ব্যাংক ডেবিট হচ্ছে, কোন কোন ক্ষেত্রে ব্যাংক ক্রেডিট হচ্ছে, এবং অপোজিট পক্ষটা কি নাম হচ্ছে সেগুলো আমরা জানি, শুধুমাত্র লেনদেন পড়ে পড়ে আমরা বসিয়ে দিব।
তাহলে আমি তোমাদের জন্য গ নাম্বারটা করে দিচ্ছি, তোমরা নিজেরাও করার চেষ্টা করো। শিক্ষার্থীরা তোমরা গ নাম্বার সমাধানটা একটু দেখো। এখানে আমাদের বলেছে 4, 5, 6 ও 7 নং লেনদেনে জাবেদা দিতে। 7 নং লেনদেন দ্বারা জাবেদা দাখিলা প্রস্তুত করো বা জাবেদা দেখাও, এরকম বলা আছে গ নাম্বারে। আর ব্যাখ্যা দেওয়ার কথা বলা আছে যে ব্যাখ্যার প্রয়োজন নেই। তাহলে আমরা ব্যাখ্যা ছাড়াই 4টা জাবেদা দিই, খুবই ছোট হবে, তাহলে সময়ও কম লাগবে। তাহলে আমরা সাধারণ জাবেদার যে ছকটা আঁকি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। নরমালি আমরা ছকে কি শিরোনাম দিব অবশ্যই আলম ব্রাদার্স। আমরা লিখতে পারি সাধারণ জাবেদা বা জাবেদা বই যেটাই লিখি, বা শুধু জাবেদা যেটাই লিখি, সুন্দর করে যেন আমরা উপস্থাপন করি। তাহলে আমাদের প্রথম যে 4 তারিখের লেনদেনটা সেটাকে পড়ে নেই যে জাবেদাটা কি হবে। আমরা জাবেদা দিব, অর্থাৎ আমরা যারা আমানতকারী আছি নগদান বই করার ক্ষেত্রে আমরা যে জাবেদাগুলো মুখে মুখে বলি বা যেগুলোর ভিত্তিতে আমরা নগদান বই করি, অর্থাৎ কখন আমরা ব্যাংকে ডেবিট করি, কখন আমরা ব্যাংকে ক্রেডিট করি এবং ব্যাংকের বিপরীতে আমরা কাকে নিয়ে আসি, সেগুলো জাবেদা। আমরা আমানতকারীরা আমাদের হিসাবের বইতে যেই জাবেদাগুলো দেখাই, ব্যাংক সংক্রান্ত লেনদেনের যে জাবেদাগুলো দেয়, সেগুলোই মূলত এখানে দেখাতে হবে। তাহলে 4 নাম্বার হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 50 টাকা। ব্যাংক যখন আমাদের হিসাবে সুদ জমা দেয় বা সুদ দেয়, তখন আমাদের টাকার জমার পরিমাণ বেড়ে যায়। তখন আমরা নগদান বইতে কি করি, ব্যাংক হিসাবকে ডেবিট করি, ডেবিট দিকে বাড়িয়ে দিই ব্যাংক হিসাবকে। তাহলে ব্যাংক হিসাব হয়ে যাবে ডেবিট, আর ব্যাংক জমার সুদ যেহেতু একটা আয়, তাহলে আমরা ব্যাংক সুদকে ক্রেডিট করতে পারি। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের সেইভাবেই করা আছে, ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ঠিক আছে, অ্যামাউন্ট হচ্ছে 50 টাকা। আমরা ডেবিটেও 50 টাকা বসাবো, ক্রেডিটেও 50 টাকা বসাবো। এরপরে বলা আছে 5 নাম্বার লেনদেনে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা। এটা একটা খরচ, ব্যাংক আমাদের হিসাব থেকে টাকাটা কেটে নেয়। তাহলে আমরা যখন নগদান বই করতে যাই, ব্যাংক চার্জকে আমরা খরচটাকে ডেবিট করে ব্যাংক হিসাবকে ক্রেডিট করি। ঠিক আছে, ব্যাংক থেকে টাকাটা কমিয়ে দেখাই, যেহেতু আমাদের হিসাবে টাকাটা কমে যাচ্ছে, তখন আমরা ব্যাংককে ক্রেডিট করি। তাহলে এখানে আমরা ব্যাংককে ক্রেডিট করব, ব্যাংক হিসাবকে ক্রেডিট দেখাচ্ছি, আর ব্যাংক চার্জ যেহেতু একটা খরচ, তাই আমরা ব্যাংক চার্জ হিসাবকে ডেবিট দেখাবো। তাহলে আমরা সাজিয়ে বলি ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক চার্জ ধার্য করার কারণে টাকাটা এখানে হ্রাস পাচ্ছে। তাহলে এখানে অ্যামাউন্ট হচ্ছে 40 টাকা ডেবিট আর 40 টাকা ক্রেডিট। এরপর আমাদের 6 নাম্বার যে লেনদেনটা, সেটা বলা আছে ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে 2000 টাকা। তাহলে ব্যাংকে নিশ্চয়ই জমা দেওয়া হয়েছিল কোনো চেক, এবং সেটা আদায়ের জন্যই ব্যাংকে জমা দেওয়া হয়। হয়তো প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা কোনো চেক পেয়ে সেটা ব্যাংকে জমা দিয়েছি, যেন প্রাপ্য হিসাবের অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা আমাদের হিসাবে আসে, জমা হয়। কিন্তু কোনো কারণে সেই চেকটা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে বা অমর্যাদাকৃত হয়েছে। তাহলে আমরা যখন প্রাপ্য হিসাবের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দেই, তখন আমরা জমা দিলে ব্যাংক হিসাবকে ডেবিট করি। আমরা নগদান বইতে দেখাই যে ব্যাংক হিসাবে টাকা বেড়ে গেছে জমা দেওয়ার সাথে সাথে, চেক জমা দেওয়ার সাথে সাথে আমরা দেখাই যে ব্যাংক হিসাবে টাকাটা বেড়ে গেছে। নিশ্চয়ই ব্যাংক সেই টাকাটা আদায় করে প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায় করে ব্যাংকে জমা করে দিয়েছে। আমরা নগদান বইতে সাথে সাথেই ডেবিট করে ফেলি ব্যাংকে, আর প্রাপ্য হিসাবকে ক্রেডিট করি। কিন্তু সেই চেকটা যখন প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসে, তখন সেই জাবেদার উল্টো হয়ে যায়, তখন ব্যাংক হয়ে যায় ক্রেডিট। অর্থাৎ আমরা ব্যাংকে যখন বাড়িয়েছিলাম আর দেনাদার বা প্রাপ্য হিসাবকে যখন হ্রাস করেছিলাম তার কাছ থেকে চেক পেয়ে, এখন সেই চেকটা যখন বাতিল হয়ে যাচ্ছে, প্রত্যাখ্যাত হয়ে যাচ্ছে, তখন আবার দেনাদার বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং ব্যাংক হিসাব থেকে টাকাটা কমে যাচ্ছে। আমাদের নগদান বই থেকে আমাদের কমিয়ে দেখাতে হবে। তাহলে দেনাদারকে বাড়াবো বা প্রাপ্য হিসাবকে বাড়াবো, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট হবে এবং ব্যাংক হিসাব হবে ক্রেডিট। তাহলে দেখো, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 2000 টাকা লেনদেনে এখানে 2000 টাকা দেয়া আছে, যে চেকটা প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে, ব্যাংকে জমাকৃত চেক। ব্যাংকে আমরা চেক কখন জমা দিই, দেনাদারের কাছ থেকে পেয়েই যে চেকটা জমা দিচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে সেটার জন্য আমরা কি করব, প্রাপ্য হিসাবকে ডেবিট করব, প্রত্যাখ্যানের জন্য ব্যাংক হিসাব ক্রেডিট করব। এটা কিন্তু ব্যাংকে জমাকৃত চেক, ইস্যুকৃত চেক না, কিন্তু জমাকৃত চেক। দুইটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, পার্থক্যটা বুঝতে হবে। আর লাস্টে 7 নাম্বার বলা আছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 5000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। দেনাদার যদি সরাসরি ব্যাংকে টাকা জমা দেয়, ব্যাংক হিসাবে টাকা বেড়ে যায়, আমরা কি করব, তখন ব্যাংক হিসাবকে ডেবিট করব। তাহলে ব্যাংক হিসাব ডেবিট 5000 টাকা, আর কে কমে যাচ্ছে, এখানে দেনাদার জমা দিয়েছে, তাহলে দেনাদারের পরিমাণটা এখানে হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট 5000 টাকা। ঠিক আছে, ব্যাংকে টাকা বাড়ছে আর প্রাপ্য হিসাব হ্রাস পাচ্ছে, সম্পদ একটা বাড়ছে, একটা সম্পদ কমছে। তাহলে আশা করি এখানে 4টা লেনদেনের যে জাবেদা দিয়েছি তোমরা অলরেডি বুঝেছো, এবং আমি এখানে না করলে এই লেনদেনের জাবেদা গুলো তোমরা জানো, করতে পারো এবং সেভাবে সঠিকভাবে করে দেখাবে।
আর আজকের এই অঙ্কটা একটা বোর্ডের অঙ্ক, বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্ক। তোমরা বোর্ডের অন্যান্য অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের উদাহরণের মধ্যে বিভিন্ন বোর্ডের অঙ্ক দেয়া আছে, সলিউশন করে দেওয়া আছে, একদম সলিউশন সহ। তো সেইভাবে তোমরা উদ্দীপকটা পড়ে আগে বোঝার চেষ্টা করবে, তারপর সলিউশনটা না দেখে প্রথমে খাতায় করে তারপর সলিউশনটার সাথে মিলাবে। তারপর বুঝতে পারবে যে তোমাদের কোথায় কোথায় একটু এখনো পর্যন্ত সমস্যা রয়ে গেছে বা বুঝতে বাকি আছে, সেই বিষয়গুলো তখন তোমরা শিখে নিবে। এবং টেস্ট পেপার থেকে তো অবশ্যই অঙ্কগুলো করবে, বিভিন্ন বোর্ডের অঙ্ক, বিভিন্ন সালের অঙ্ক। এটা যেমন 2017 সালের অঙ্ক, 18, 19, তারপর তোমাদের 2015 সালের অঙ্ক, মানে প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো তোমরা দেখবে বিভিন্ন বোর্ডের। এবং প্রচলিত পদ্ধতির অঙ্কগুলো তোমরা দেখে রাখবে। নেক্সট ক্লাসে আমরা উভয় জের সংশোধনী পদ্ধতির নিয়মটা শিখে পরবর্তী ক্লাসে আমরা সেই নিয়মের একটা অঙ্ক করব। এবং আরেকটা কথা, যখন আমরা যে অধ্যায়টা শেষ করব আমরা যেন সেই অধ্যায়ের এমসিকিউ গুলো পড়ে রাখি, কারণ আমাদের সামনে পরীক্ষা আসছে। পরীক্ষাটা কিভাবে হবে আমরা এখনো শিওর বলতে পারছি না, এমসিকিউ কত নম্বরে থাকবে বা সিকিউ কত নম্বরে আসবে। তাই আমাদের দুইটা বিষয়ের উপরে কিন্তু আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। বহু নির্বাচনের উপরও ভালো প্রস্তুতি থাকতে হবে এবং সৃজনশীলের জন্য ভালো প্রস্তুতি থাকতে হবে। এবং সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমরা যেন শেষ করে ফেলি, বাসায় স্টাডি করে করে এমসিকিউ গুলো যেন একদম শিখে ফেলি। টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ডের এমসিকিউ গুলো দেখবো, বিভিন্ন কলেজে যে এমসিকিউ গুলো নিয়ে পরীক্ষা হচ্ছে বা হয়েছে বিগত সালগুলোতে, সেগুলো আমরা দেখব। এবং এভাবে প্র্যাকটিস করলে আমাদের এমসিকিউর উপর একটা ভালো ধারণা আসবে। আর সৃজনশীল তো আমরা করছি অনলাইন ক্লাসে, সেগুলো আমরা সেভাবে বাসায় প্র্যাকটিস করবো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আবার নতুন টপিক নিয়ে তোমাদের সাথে কথা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।